বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস 4 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ের উপর আমরা আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। আমরা এখন মুঘল আফগান দ্বন্দ্বে হুমায়ুনের পরাজয় ও শের খানের জয়লাভের কারণ কি সে কারণগুলো নিয়ে আলোচনা করব। হুমায়ুন এবং শের খানের মধ্যে দ্বন্দ্ব বা মুঘল আফগান দ্বন্দ্বে হুমায়ুনের পরাজয় ও শের খানের জয়লাভের পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে আমরা প্রধান প্রধান কারণগুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে উল্লেখ করেছি যে হুমায়ুনের অদূরদর্শিতা, অর্থাৎ হুমায়ুনের অদূরদর্শিতার কারণে মুঘল আফগান দ্বন্দ্বে হুমায়ুন পরাজিত হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা পরিষ্কার করে বলি তাহলে দেখব যে হুমায়ুন তার পিতার অন্তিম নির্দেশনা অনুযায়ী তার ভ্রাতা কামরান, আসকারি ও হিন্দাল এবং পিতৃপুত্র সুলেমান মির্জার মধ্যে সাম্রাজ্য বন্টন করে দিয়ে অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক ভি.ডি. মহাজন বলেন যে এই কার্যটি করে মূলত হুমায়ুন তার নিজের হস্তকে দুর্বল করে দিয়েছে। দ্বিতীয় কারণ বলা হচ্ছে শের খানের প্রতি ঔদাসীন্যতা। শের খানের শক্তি যখন ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে তখন হুমায়ুন শের খানের প্রতি ছিলেন উদাসীন বা ঔদাসীন। এখানে প্রখ্যাত ঐতিহাসিক ভি.ডি. মহাজনের ভাষায় হুমায়ুন শেরশাহের প্রতি বিলম্বী ব্যবস্থা গ্রহণের কারণেই মূলত হুমায়ুনের পরাজয় ঘটেছিল। এবারে আসি তৃতীয় কারণ, বিপজ্জনক উত্তরাধিকার। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পিতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নিকট থেকে পাওয়া যে মুঘল সাম্রাজ্য, সেখানে হুমায়ুন সেই রাজ্যকে সুসংহত করার সুযোগ পাননি। তার শাসনামলে তার ভ্রাতা এবং আত্মীয় পরিজনদের মধ্যে যে নানা রকম বিদ্রোহ এবং যুদ্ধ বিগ্রহ, যার ফলে মুঘল সাম্রাজ্য হয়ে ওঠে বিশৃঙ্খল, বিপদাপন্ন। অর্থাৎ এই ধরনের
পরিস্থিতি, পরিবেশ ও সাম্রাজ্যের বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতির কারণেই মূলত হুমায়ুনকে পরাজয় বরণ করতে বাধ্য হতে হয়েছিল। এরপরে আছে শের খানের শ্রেষ্ঠত্ব। আমরা মুঘল আফগান দ্বন্দ্ব সংঘাতের দিক বিশ্লেষণ করলে দেখতে পাবো যে শের খান হুমায়ুন অপেক্ষা সন্দেহাতীতভাবে সামরিক দিক থেকে অধিক শক্তিশালী বা অধিক শক্তিমত্তার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা, দক্ষ সামরিক সেনাপতি। সুতরাং এমন একজন শ্রেষ্ঠ বীরের কাছে হুমায়ুনের মতো ব্যক্তির পরাজয় বরণ করাই স্বাভাবিক ঘটনা। এখন আর একটা কারণ দেখব, হুমায়ুনের ভোগ বিলাস। প্রখ্যাত ঐতিহাসিক লেনপুল বলেন যে হুমায়ুন ক্রমাগতভাবে কোন একটা বিষয় নিয়ে লেগে থাকতে অসমর্থ ছিলেন। ক্ষণিকের বিজয় লাভের পর তিনি অনেক সময় ভোগ বিলাস বা আমোদ প্রমোদে লেগে থাকতে পছন্দ করতেন। এমনকি একথাও বলা যায় যে যখন তার শত্রুপক্ষ তার প্রাসাদ ফটকে এসে করাঘাত করত, ঠিক এই সময়ে হুমায়ুন আফিম সেবন করে তার মূল্যবান সময় অতিবাহিত করতেন। সুতরাং হুমায়ুনের ভোগ বিলাসের কারণ তার পতনের অন্যতম বিষয় বলে মনে করা যায়। এরপরে হুমায়ুনের চারিত্রিক দুর্বলতা। হুমায়ুনের চরিত্রের একটা বড় দোষ ছিল যে সরল মনে তিনি মানুষকে বিশ্বাস করতেন। উদাহরণস্বরূপ বলা যায় যে শের খান হুমায়ুনের প্রতি মৌখিক আনুগত্য স্বীকার করার কারণে হুমায়ুনকে চৌসার যুদ্ধে 1539 খ্রিস্টাব্দে এবং বিলগ্রামের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে শোচনীয়ভাবে পরাজয় করতে হয়েছিল। পরিশেষে এভাবে বলা হয় যে ঐতিহাসিক ত্রিপাঠী বলেন যে হুমায়ুন তার ভাগ্যেরই শিকার হয়েছে। তো এখন হচ্ছে হুমায়ুন ও শের খানের মধ্যে সংঘর্ষে হুমায়ুনের পরাজয় ও শের খানের জয়লাভের প্রধান কারণ। এখন আমরা হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব বিচার করব। প্রথমত চরিত্র বিচার। মহান সম্রাট হুমায়ুনের চরিত্রে নানাবিধ মহৎ গুণাবলীর সমাবেশ ঘটেছে। ঐতিহাসিকগণ বলেন যে হুমায়ুন ছিলেন একজন সহজ, সরল, অনাড়ম্বর, দয়ালু, উদারচিত্ত এবং মহৎ হৃদয়বান একজন মানুষ। হুমায়ুন ছিলেন একজন কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত ও ক্ষমাশীল ব্যক্তি। হুমায়ুন ছিলেন অত্যন্ত ভদ্রচিত
শান্ত ও দয়ালু। হুমায়ুন ছিলেন শিক্ষিত, বাহ্যিক রুচি সম্পন্ন এবং শিষ্টাচারী ব্যক্তি। হুমায়ুন ছিলেন একজন আদর্শ পিতা, একজন আদর্শ পুত্র, একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ ভ্রাতা। অর্থাৎ মানুষ হিসাবে একজন মহৎ মানুষের যে সমস্ত গুণাবলী থাকা দরকার, সমুদয় বৈশিষ্ট্যগুলোই মহান শাসক হুমায়ুনের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। এখন আমরা সম্রাট হুমায়ুনের কৃতিত্ব বিচার করব। প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজলের মতে হুমায়ুন এরিস্টটলের মতো একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিদের অত্যন্ত সমাদর করতেন। জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিগণ হুমায়ুনের শাসন আমলে তার রাজসভা অলঙ্কৃত করেছিল। এদের মধ্যে খুদ্দামের, শাহাবুদ্দিন কাকি, জফর আফতাব প্রমুখ পণ্ডিত ও জ্ঞানীগুণী ব্যক্তিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্রাট হুমায়ুনের শাসনামলে মুঘল চিত্রশিল্পরও শুভ সূচনা হয়েছিল। এ সময় পারস্য দেশ থেকে আসা মীর সৈয়দ আলী, খাজা হাসান প্রমুখ ব্যক্তি মুঘল চিত্রশিল্পের শুভ সূচনা করেছিলেন। সম্রাট হুমায়ুনের শাসনামলে মুঘল স্থাপত্য শিল্পেরও বিকাশ ঘটেছিল। সম্রাট হুমায়ুন তার শাসনামলে দিল্লি নগরীতে তিন পানাহ বা বিশ্বাসীদের আশ্রম নামে একটি ক্ষুদ্র নগরী গড়ে তুলেছিলেন। একটি বৃহৎ গ্রন্থাগার বা লাইব্রেরি, যেটি ছিল অত্যন্ত সুসজ্জিত একটি লাইব্রেরি, এটি এই ক্ষুদ্র নগরীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল। এছাড়া সম্রাট হুমায়ুন তার শাসনামলে এই ক্ষুদ্র নগরীটিতে চমৎকার একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। সম্রাট হুমায়ুনের পত্নী হামিদা বানু হুমায়ুনের সমাধি সৌধ যেটি নির্মাণ করেছিলেন, সেটি মুঘল স্থাপত্যের অন্যতম অতুলনীয় অপূর্ব একটি নিদর্শন ছিল। তো হুমায়ুনের চরিত্রে নানাবিধ গুণের সমাবেশ লক্ষ্য করা গেলেও শাসক হিসাবে তার চরিত্রে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব আমরা দেখতে পাই না। শাসক হিসাবে ইতিহাসে স্থায়ী আসন লাভের মতো কোন আইন সংস্কার বা আইন বিধি তার শাসন আমলে তিনি প্রণয়ন করতে পারেননি। তিনি তার শাসন আমলে প্রজাসাধারণের মঙ্গল সাধনের জন্য
বা কল্যাণ সাধনের জন্য কোন হিতৈষণামূলক কাজও তিনি করতে পারেননি, সম্পাদন করতে পারেননি। এই জন্য ঐতিহাসিকগণ তাকে একজন ব্যর্থ সম্রাট বলেই আখ্যায়িত করেছেন। তার নামের অর্থ সৌভাগ্যবান। প্রখ্যাত ঐতিহাসিক লেনপুল সাহেব বলেন যে ইতিহাসে কোন হতভাগ্য সম্রাটই এমন নামে অভিহিত হননি। তো যাই হোক, সফলতা এবং বিফলতা প্রত্যেক মানুষের জীবনে আছে। নানা রকম ব্যর্থতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একথা অবশ্যই স্বীকার করতে হবে যে হুমায়ুন তার মুঘল সাম্রাজ্যকে আফগানদের হাত থেকে রক্ষা করেছে। অর্থাৎ এভাবে বলা যায়, আফগানদের ধ্বংসস্তূপের উপর হুমায়ুন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং সেই ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তীকালে মহান সম্রাট আকবর ভারতীয় উপমহাদেশে বিশাল মুঘল সাম্রাজ্য কায়েম করতে সক্ষম হয়েছিলেন। আর এ কারণেই ভারতের ইতিহাস চিরদিন হুমায়ুনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই ছিল আমাদের হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব বিষয়। এখানে এই আলোচনার মধ্যে দেখা যায় যে এই আলোচনার পরিশেষে আমরা দেখতে পাবো যে এখানে অনুধাবনমূলক একটা প্রশ্ন এসে যাচ্ছে যে মুঘল আফগান দ্বন্দ্ব বলতে কি বোঝায়। উত্তর আমি এভাবে দিতে পারি যে মুঘলরা তাদের সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে আফগানদের সঙ্গে যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল তাই ইতিহাসে মুঘল আফগান দ্বন্দ্ব নামে পরিচিত। মূলত মুঘল আফগান দ্বন্দ্বের সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের শাসনামলে পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। এরপর পানিপথের প্রথম যুদ্ধে মুঘলরা জয়লাভ করলেও আফগানদের শক্তি সম্পূর্ণভাবে নিঃশেষ করা সম্ভবপর হয়নি। পরবর্তীকালে সম্রাট হুমায়ুনের রাজত্বকালে মুঘল আফগান দ্বন্দ্ব আরো তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা হুমায়ুনের পরবর্তী সম্রাট মহান সম্রাট আকবরের শাসনকাল পর্যন্ত প্রচলিত ছিল এবং মহান সম্রাট আকবরের সময়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর আফগানদেরকে আবারও পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে। এরপর আফগান নেতা ইব্রাহিম সুরের মৃত্যুর পর আস্তে আস্তে মুঘল আফগান দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে। এই হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্ন। পরিশেষে আমি উল্লেখ করছি প্রয়োগ ও উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন। অর্থাৎ যদিও এই প্রশ্নটা এভাবে অবতারণা করা ঠিক না, তবে তোমাদের উদ্দীপকের মধ্যে যে এমন ভাবে উদ্দীপক সেট করা থাকবে যেখানে তোমরা এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা বাড়িতে বসে মানে মূল বইটা দেখে দেখে
আজকের আমাদের যে আলোচনা হলো মুঘল শাসনের উপর, মুঘল আফগান দ্বন্দ্ব নিয়ে, মুঘল আফগান দ্বন্দ্বের কারণ কি, মুঘল আফগান দ্বন্দ্বের প্রধান ঘটনাগুলো কি, এখানে কিভাবে হুমায়ুন পরাজিত হলেন আর আফগান নেতা শের শাহ জয়লাভ করলেন, এগুলো তোমরা যদি সুন্দর করে মনোযোগ দিয়ে রিডিং করতে পারো তাহলে এই প্রশ্নটা থেকে, যেমন হুমায়ুন ও শের শাহের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, হুমায়ুনের পরাজয় ও শের শাহের জয়লাভের কারণ ব্যাখ্যা করো। তাহলে তোমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরও করতে পারবে, পাশাপাশি এমসিকিউ প্রশ্নেরও উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের অনলাইন ক্লাস 4। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্রাট হুমায়ুনের উপর আলোচনা শেষ হলো। আগামীতে ইনশাআল্লাহ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং করোনাকালীন সময়ের সকল স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করো। আল্লাহ তোমাদের উপর রহমত করো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।